দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। ধন্যবাদ। আমরা একটু শুরুতেই আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা প্রতিবেদন দেখলাম এখন এই বিষয়ে, অর্থাৎ মোবাইল ব্যাংকিং কার্যক্রম তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, নানা ধরনের সেবা পাচ্ছে গ্রাহকরা। নতুন যে সার্কুলার অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নতুন করে সুবিধা একটা চালু করতে যাচ্ছে, আন্ত মোবাইল ব্যাংকিং যে লেনদেন, এটি আসলে কিভাবে দেখছেন আপনি? এটা একটা মানে বাংলাদেশকে যে ডিজিটাল বাংলাদেশ তৈরির একটা নতুন পদক্ষেপ, এবং সেটা হলো এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় যে ইন্টারঅপারেবিলিটি। এমনকি যারা যে সমস্ত কোম্পানি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে জড়িত আছে, এক কোম্পানি থেকে এক নেটওয়ার্ক, গ্রামীণের নেটওয়ার্ক, তারপরে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক, অন্যান্য যে মোবাইল সার্ভিস প্রোভাইডার আছে তাদের যে নেটওয়ার্কের মধ্যে ইন্টারঅপারেবল হবে। এই টাকাটা যখন আপনি কাউকে পাঠাবেন, আপনার কোনো জায়গায় যখন বাংলাদেশের একটা গ্রামে, কোনো জেলার গ্রামে পাঠাচ্ছে একটা গ্রাহকের কাছে, এই টাকাটা ওখানে যদি আপনার ধরেন যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রথমে টাকাটা গেল, সেই টাকাটা আপনার ওই যে ওখানে যদি ওই নেটওয়ার্ক, মোবাইল কোম্পানির নেটওয়ার্ক দুর্বল থাকে, তখন এটা কিন্তু অটোমেটিক্যালি আরেকটা নেটওয়ার্কে ঢুকে ওনার অ্যাকাউন্টে চলে যাবে। এই যে সিস্টেমটা, এটাকে বলে ইন্টারঅপারেবল। এবং এই ইন্টারঅপারেবলের মধ্য দিয়ে আপনার ট্রানজাকশন কস্ট কমে যাবে, এবং সেখানে আপনার যেটা নিয়ম নীতি যেগুলো তৈরি করতে হবে, সে তৈরি করা হলো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এটা বাংলাদেশ সেন্ট্রাল নর্মালি কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। এই কেন্দ্রীয় ব্যাংকে এটাকে নিয়ন্ত্রণ করে, এবং এই যে মোবাইল সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে রেগুলেটর, টেলিকম রেগুলেটরি কমিশন, তারাও কিন্তু এটার সাথে ইনভলভ। সেই ক্ষেত্রে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে ট্রানজাকশনগুলা বাস্তবায়িত হচ্ছে, এবং তিনটা নেটওয়ার্ক ব্যবহার করে হয়তো একজন একটা ট্রানজাকশন ফাইনালি যায় ঢুকলো একজনের অ্যাকাউন্টে। ইন দ্যাট কেস রেভিনিউটা শেয়ার হবে তাদের প্রপোর্শনের ডিস্টেন্স অনুযায়ী, কে কত মিনিটের সময় লাগছে তার ওই হিসাবে আপনার এটা শেয়ারটা করবে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে, কেনিয়া থেকে আরম্ভ করে আফ্রিকা মহাদেশের অনেক দেশে আপনার হয়ে গেছে, এবং এশিয়ার প্রায় দেশে হয়ে গেছে। আমাদের বাংলাদেশের প্রগতি, উন্নতিও দুর্বল না, এটা অনেক আগাইছে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, সেই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে যদি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে টার্গেট সরকারের, ডিজিটাল ট্যাক্স সিস্টেম, ডিজিটাল মিউনিসিপ্যাল ফি কালেকশন সিস্টেম, ডিজিটালি টিকেটিং, রেলের টিকিট, বাসের টিকিট, এয়ারপ্লেনের টিকিট, এগুলোও কিন্তু আপনার করা সম্ভব। একটা সময় আইসা দেশের বাইরেও ট্রানজাকশন করার জন্য অনেক দেশে তাদের পারমিশন আছে, একটা সার্টেন রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে। স্যার, একটা বিষয় সেটি হচ্ছে যে শহর থেকে গ্রাম লেনদেন খুব সহজ হয়েছে, এবং নতুন সুবিধা আসলে এটি আরও স্মুথ হবে। কিন্তু বিষয় হচ্ছে যে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে প্রায় 8.5 টাকা। এই চার্জগুলো আরো কতটা কমানো যায়, কি মনে করেন? এটা কমানোর জন্য এটা তো এক্সপার্ট কমিটি দিয়ে এটা বাইর করতে হবে। এটা প্রথম দিকে টু এনকারেজ দিস, ইয়েটা কম রাখতে হবে। আস্তে আস্তে যখন ভলিউম বাড়বে, তখন তাদের এই কম টাকায়ও ট্রানজাকশন বেশি হলে তখন ইনকাম কিন্তু পোষায় দেয়। এবং এখানে টেকনোলজির যে ইনভলভমেন্ট, টেকনোলজিতে যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা কস্টটা হাই, এবং সেই টেকনোলজির কস্ট রিকভার করতে হবে। যারা এই টেকনোলজিটা সাপ্লাই দিবে, এটা টেকনোলজির মাধ্যমে যাবে। এটা কিন্তু ব্যক্তি মানে পোস্টাল সিস্টেমের মতন না। এটা হলো অটোমেটিক্যালি আপনি এখান থেকে দিলেন, 20 গ্রামে টাকা পাঠাইলেন, 2-3টা নেটওয়ার্ক পার হয়ে যায়, ওখানে আপনার টাকা ঢুকলো। এবং সেই ক্ষেত্রে যে ফাস্টার, রিলায়েবল এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এটা কিন্তু হবে, পেমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। এবং সেটা যাওয়ার মধ্যে দিয়ে তখন আপনার কোনো রকমের যদি অবাঞ্ছিত কোনো ট্রানজাকশন হয়, সেটাও কিন্তু ধরার ব্যবস্থা আছে এই সিস্টেমের ভিতরে। সেই ক্ষেত্রে আপনার লোকজনকে, যারা এই সিস্টেমটা ব্যবহার করবে, তাদেরকে প্রোটেকশন জন্য, এটাকে বলা হয় কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। এটা বাংলাদেশে প্রচলিত আইন আছে, এটা করা হয়েছে 2009-10-এর দিকে খুব সম্ভবত। তো সেটা আপনার আন্তর্জাতিক এক্সপার্ট ছিল অনেকেই,
এবং তার সাথে আমাদের সুযোগ হয়েছে যে ওইটার সাথে কাজ করার জন্য প্রায় 2000 এই প্রজেক্টটা শুরু হয় পেমেন্ট সিস্টেম অটোমেশন। প্রথমে আরম্ভ হয় আপনার চেক ক্লিয়ারিং হাউস অটোমেশনের মধ্যে, তারপরে আপনার এই সমস্ত লেনদেনেও আসছে। এখন বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং সেটাকে যদি যত গতিশীল করা যাবে, টেকনোলজিতে ইনভেস্টমেন্ট, যেমন আপনার গ্রামীণ ফোনের যখন 5 লক্ষ কাস্টমার দিয়ে তারা আরম্ভ করছে, যখন এখন 14 কোটি হয়েছে, তারা কিন্তু ফি অনেক কমছে, ফি কমাইতে ভলিউম। এইটাও যত প্রসার হবে, মানে যত কাস্টমার বেস বাড়বে, ততই কিন্তু আপনার প্রাইস কমবে। সেটা কিন্তু ওইটা মানে ভলিউম অফ ট্রানজাকশনের উপরে নির্ভর করে। প্রথম দিকে হয়তো এখন স্লো, কিন্তু এটা এইভাবে থাকবে না। এখন ধরেন এটা হবে ক্যাশলেস সোসাইটির একটা ফাউন্ডেশন। ক্যাশলেস সোসাইটি যেমন চায়নাতে আপনি কোনো ক্যাশ লেনদেন করতে পারবেন। স্যার, আমরা আলোচনার শেষ পর্যায়ে স্যার, আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যে সুবিধা চালু হচ্ছে 1 নভেম্বর থেকে, সেই জন্য ভার্চুয়ালি আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ।